আসলে আমি এক্সট্রিমলি সরি, আমার কথা শোনা যাচ্ছে না কেন আমি বুঝতেছি না। আসলে আমি এক্সট্রিমলি সরি, আমার কথা শোনা যাচ্ছে না কেন আমি বুঝতেছি না। আসলে আমি extremely sorry, আমার কথা শোনা যাচ্ছে না কেন আমি বুঝতেছি না। আসলে আমি extremely- এখন মনে হয় শোনা যাচ্ছে, রাইট? আসসালামু আলাইকুম। তাহলে আমি শুরু করছি। এখন মেবি শোনা যাচ্ছে, আমি যতটুকু কনফার্ম হলাম এখন শোনা যাচ্ছে। তো আপনারা যদি এর মধ্যে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। আর আপনারা কমেন্ট করতে পারেন যে কোনো কিছু যদি না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি ওইভাবে রিপ্লাই করব। অলরাইট, আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে একাডেমিক ইভ্যালুয়েশন প্লাস বিএনএমসি যে রেজিস্ট্রেশন নাম্বার, আমাদের লাইসেন্স নাম্বার, সেটা কিভাবে ভেরিফিকেশন করে আমরা নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্টে পাঠাবো সেটা নিয়ে কথা বলবো। আর এক্সাম প্যাটার্নটা নিয়ে কথা বলবো, যে কিভাবে আমরা এটা এক্সাম সিস্টেমটা কাজ করে, কিভাবে আমরা পাস ফেল নির্ধারিত হই, অথবা কত নাম্বারে পাস ফেল, অথবা কত নাম্বারে আমরা বুঝতে পারবো যে ফেল করলাম বা পাস করলাম, অথবা টোটাল কতক্ষণ পরীক্ষা হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো তার আগে আমি কিছু বিষয় নিয়ে কথা বলি, যে অলরেডি আমি কয়েকবার বলছি যে আমরা যখন নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্টে এনক্লেস পাস করার পরে রেজিস্টার্ড নার্স হব, নার্স হওয়ার পরে যখন ওই দেশে কাজ করতে যাব, তখন আমরা বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলেছি অলরেডি। যেমন আমরা প্রতি ঘন্টায় মোটামুটি $4,000, $4,000, অ্যারাউন্ড $35 বা $34 প্রতি ঘন্টায় ইনকাম করতে পারবো। আর যদি আমরা ওভার টাইম করি তাইলে মোটামুটি আমরা 6,000 পার আওয়ার, প্রতি ঘন্টায় $6,000, অর্থাৎ বেসিকের 1.5 গুণ, বেসিকের 1.5 গুণ আমরা ইনকাম করতে পারবো।
শুধু তাই না, আমরা যখন এনক্লেক্স পাস করব, পাস করার পরে আমাদের যে আইএলটিএস করতে হয়, সে আইএলটিএস এর খরচ প্লাস আমরা নিউ ইয়র্ক যাওয়ার পরে, ইউএসএ তে যাওয়ার পরে আমাদের যেখানে থাকবো একটা রুমের যে 1 মাসের ভাড়া, 1 থেকে 3 মাস কোম্পানি ভেদে বিভিন্নভাবে আর কি দিয়ে থাকে। তো সেই বেড রুম ভাড়া 3 মাসের সেটাও আমরা পাবো। প্লাস আমরা যে এনক্লেক্স দিলাম, এনক্লেক্স দেওয়ার জন্য যত খরচ হলো সেই খরচ আমাদেরকে ব্যাক করা হবে। প্লাস আমাদের আইএলটিএস দেওয়ার জন্য যত খরচ হবে সেগুলো দিবে। তারপর আমরা যে ফ্যামিলি সহ আমরা যাব, ফ্যামিলি সহ আমাদেরকে আমাদের স্ত্রী অথবা সন্তান, 21 বছরের নিচে যে সন্তান থাকবে তাদের সবাইকে নিয়ে আমরা একই প্লেনে করে ইউএসএ তে যেতে পারবো ইনশাআল্লাহ। তো সেই বিমান ভাড়া আমাদেরকে দেওয়া হবে। তারপর আমরা অনেক কিছুই সেখানে করতে পারবো। নিজস্ব হয়তো বাড়ি হবে, অনেকের নিজস্ব বাড়ি হবে, গাড়ি হবে। পাশাপাশি আমাদের অনেক কিছু করার সুযোগ হবে। আমরা আহ, যারা ইসলামিক বা যারা মুসলিম তারা হয়তো তাদের জন্য বলতে চাই যে যখন আপনি আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দিলেন, এত কিছু দান করলেন, তো সে আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞ হতে হবে এবং সেজন্য আমাদের হজ ফরজ হয়ে যাবে, আমাদের হজও করতে হবে। প্লাস আমাদের দান খয়রাত জাকাত এগুলোর হাত আরো বাড়ায় দিতে হবে যাতে আল্লাহ তাআলা আমাদের ইনকামে বরকত দান করেন। তো এগুলো যদিও পার্সোনাল ইস্যু, তারপর আমি এগুলো বললাম, এগুলো আমাদের করা প্রয়োজন, কারণ আল্লাহ তাআলার প্রতি আমাদের কৃতজ্ঞ বান্দা হতে হবে। তো এখন এত কিছু যে আমরা পাবো, তো আমাদের তো একটু কষ্ট করা লাগবে, রাইট? আসলে কষ্টের পরে আসে সুখ। কষ্ট না করলে আসলে পৃথিবীতে টিকে থাকাও কঠিন এবং সাফল্য লাভ করাও কঠিন। তো পড়াশোনা অবশ্যই কষ্টের কাজ, ধৈর্যের কাজ। পড়াশোনার পাশাপাশি আমাদের ধৈর্যও ধরতে হবে, কারণ এটা একটা লম্বা জার্নি। সুতরাং পড়াশোনার পাশাপাশি ধৈর্য রেখে আমাদের সামনে আগায় যেতে হবে। এবং শুধু পড়াশোনা করলেই হবে না, নিজের প্রতিও খেয়াল রাখতে হবে, রাইট? কারণ আপনি যে পড়াশোনা করবেন, পড়াশোনা করার জন্য একটা সুস্থ দেহ প্লাস সুস্থ মন, সাউন্ড বডি সাউন্ড মাইন্ড, সেটা ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ প্লাস স্পিরিচুয়াল হেলথ। আপনাকে প্রতিটা হেলথের যে অ্যাসপেক্ট আছে সবগুলোকে হেলদি রাখতে হবে। কারণ একটা সুস্থ শরীর ছাড়া আপনি কখনোই সুস্থ মন পাবেন না। সুস্থ মন না থাকলে আপনি পড়াশোনাও ঠিকমতো করতে পারবেন না। এজন্য আপনাকে পড়াশোনার পাশাপাশি অবশ্যই আপনার নিজের কেয়ার নিতে হবে। এজন্য আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে, রাইট? পুষ্টিকর খাবার খাবেন, তারপর সাউন্ড স্লিপ, পর্যাপ্ত ঘুমাবেন এবং মাঝে মাঝে বাইরে হাঁটবেন, খোলা বাতাসে শ্বাস প্রশ্বাস নেবেন। এভাবে আপনাকে নিজেকে ফিট রাখতে হবে। আপনি যখন নিজেকে ফিট রাখবেন, একমাত্র তখনই সম্ভব হবে যে আপনি ভালো মতো পড়াশোনা করতে পারতেছেন। তো এই জন্য এনক্লেক্স একটা লম্বা জার্নি। এটা 100 মিটার বা 20 মিটার দৌড়ের মতো না, এটা একটা ম্যারাথন দৌড়। 20 কিলো 30 কিলো এরকম যে ম্যারাথন আছে এরকম দৌড়। এই জন্য আপনাকে একটা লম্বা দৌড়ের জন্য
লম্বা প্রস্তুতি নিতে হবে। এজন্য আপনাকে ভালো খাবার খেতে হবে, ভালো থাকতে হবে, হেলদি থাকতে হবে, পাশাপাশি আপনার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এবং স্পিরিচুয়াল হেলথের উপরে আপনাকে ফোকাস রাখতে হবে। তো এইগুলো প্রাইমারি কথাবার্তা। এখন পরে আপনি কি করবেন? এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে তো ব্যাচেলর শেষ করতে হবে নিশ্চয়ই, অথবা ডিপ্লোমা শেষ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা ব্যাচেলর অথবা ডিপ্লোমা শেষ করেছেন যারা, তাদের জন্য এই ভিডিওটা প্রযোজ্য। তো যখন আপনি এটা শেষ করলেন, তারপরে আপনাকে 4টা ধাপে আগাইতে হবে। তো ধাপগুলো বর্ণনা করার আগে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই যে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট হলো মাস্ট। যেহেতু আপনি বাইরের দেশে যাবেন, সেহেতু আপনাকে একটা পাসপোর্ট করতে হবে। পাসপোর্ট করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে, রাইট? পাসপোর্টের পরে আপনাকে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। এখন ডলার এন্ডোর্সমেন্ট কেন করতে হবে সেটা একটু বলি, আর ডলার এন্ডোর্সমেন্টটা কি সেটা একটু বলি। এখন ডলার এন্ডোর্সমেন্ট হচ্ছে আপনার পাসপোর্টের শেষের পাতায় আমরা বাংলাদেশি, রাইট? বাংলাদেশে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে টাকা। এখন আমরা আমাদের কোর্সের জন্য, আমাদের যে 2টা কোর্স করা লাগে, কোর্সের জন্য প্লাস আমাদের ভেরিফিকেশনের জন্য লাইসেন্স ভেরিফিকেশন, তারপর হচ্ছে আমাদের একাডেমিক ইভ্যালুয়েশন, তারপর আমাদের এক্সাম সেন্টার বুকিং করার জন্য, প্লাস আমাদের এটিটি নাম্বার নেওয়ার জন্য, বিভিন্ন কারণে আমাদের পেমেন্টগুলো ডলারে করতে হবে। তো আমরা যদি ডলারে পেমেন্ট করতে চাই, তাহলে আমাদের তো বাংলাদেশের টাকা ব্যবহার করি আমরা। তো এজন্য আমরা তো টাকাতে পেমেন্ট করতে পারবো না, এজন্য আমাদেরকে ডলারে পেমেন্ট করতে হবে। তো ডলারে পেমেন্ট করার জন্য আমাদের ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। তো ডলার এন্ডোর্সমেন্ট করার জন্য আমাদের বিভিন্ন ব্যাংকে যেতে হবে। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংকে ডলার এন্ডোর্সমেন্ট করতে পারেন, অথবা ইসলামী ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংকে প্রিপেইড কার্ড পাওয়া যায়। প্রিপেইড কার্ডে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন। তো প্রিপেইড কার্ডে ডলার এন্ডোর্সমেন্ট আপনি কিভাবে করবেন, রাইট? তো সেজন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে যে কোনো একটা ব্যাংকে যেতে হবে। আপনার যে ব্যাংকে কার্ড আছে বা অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে যদি করে দেয় তাহলে তো ভালো। আর যদি দেখেন যে না, ওই ব্যাংকে করতে পারতেছেন না বা সুবিধা হচ্ছে না, তাহলে আপনি অন্য ব্যাংকে যেতে পারেন। অন্য ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক একটা, আর মিডল্যান্ড ব্যাংক, আমি যতদূর জানি তারা হচ্ছে প্রিপেইড কার্ড ইস্যু করে। প্রিপেইড কার্ডে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করতে পারবেন। প্রিপেইড কার্ডে আপনি কিভাবে করবেন, আপনি শুধু আপনার পাসপোর্টটা নেবেন। পাসপোর্টটা নেওয়ার পরে আপনি ওই ব্যাংকে চলে যাবেন, ব্যাংকে গিয়ে বলবেন আমি ডলার এন্ডোর্সমেন্ট করার জন্য আসছি। তারপরে আপনাকে তারা ডলার এন্ডোর্সমেন্ট করে দিবে। ঠিক আছে?
এখন আমি তো আজকে এটা ডকুমেন্টেড করতে চাচ্ছিলাম, আমার নেটে একটু প্রবলেম হচ্ছে, এজন্য আমি এটা ভালো মতো শেয়ার করতে পারতেছি না। আমি এটা এখনই ঠিকঠাক, একটু সময় দিবেন আমাকে দয়া করে, আমি এটাকে একটু নিয়ে আসতেছি অনলাইনে, একটু সময় দিবেন, একটু ধৈর্য ধরবেন প্লিজ। আমি কিছু কথা বলতে থাকি আর এটা হতে থাকুক। তো ডলার এন্ডোর্সমেন্ট করার পরে আমরা 1 2 3 4 চারটা ধাপের মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের ইভ্যালুয়েশনটা করাবো, ঠিক আছে? তো ইভ্যালুয়েশন যে আমরা করব, প্রথমে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে নিউ ইয়র্ক এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে আমি যেহেতু করছি, আমি সেখানকার কথাটাই বলবো আর কি। বিভিন্ন স্টেটের বিভিন্ন নিয়ম। তো আমি আজকে আপনাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্টে কিভাবে ভেরিফিকেশন করাবেন সেটার ব্যাপারে। তো নিউ ইয়র্ক এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে যখন আমরা ভেরিফিকেশন করাবো, তখন আমাদের দুইটা কোর্স করতে হয়। দুইটা কোর্সের মধ্যে একটার নাম হচ্ছে চাইল্ড অ্যাবিউজ কোর্স, আরেকটা হচ্ছে ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড ব্যারিয়ার প্রিকশন। চাইল্ড অ্যাবিউজ প্লাস ইনফেকশন কন্ট্রোলের উপরে আমাদের দুইটা কোর্স করতে হবে। তো এই কোর্স দুটো আমরা কোথা থেকে করব, এটা একটা প্রশ্ন চলে আসে যে আমাদের এই কোর্স দুটো কোথা থেকে করতে হবে। তো আমরা যেখান থেকে করব সেটা হচ্ছে ফার্স্ট সিই ফর লেস। আমি একটু পরে এটার আপনাদের ডকুমেন্টটা দেখাবো, তখন আপনারা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিলে আপনারা ওটা দেখে নিতে পারবেন যে এটা কোথা থেকে করতে হয়। তো এই দুটা কোর্স করতে কত খরচ হবে এটা একটা বিষয়। এই দুইটা কোর্স করতে আপনাদের খরচ হবে প্রায় 3,500 টাকা, 3,500 টাকা। এখন এই কোর্স দুটো কিভাবে করবেন বা কতক্ষণ টাইম লাগতে পারে, এই কোর্স দুটো আপনি একদিনেই করতে পারবেন, 10 ঘন্টা মতো সময় লাগতে পারে অথবা আরো কম লাগতে পারে। এটার প্রি টেস্ট 5টা প্রশ্ন থাকে, প্রথমে আপনাকে যাচাই করবে যে আপনার নলেজটা কেমন আছে, তারপরে আপনার যখন পুরো কোর্সটা করা হবে, চাইল্ড অ্যাবিউজ এবং ইন, এটা আলাদা আলাদা, দুইবারে দুইটা পরীক্ষা দিতে হবে। তো যখন আপনার পরীক্ষা শেষ হবে তখন আবার একটা 10 থেকে 15 নম্বরের একটা পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পরে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। তো এই সার্টিফিকেট দুটো পরবর্তীতে আমাদের কাজে লাগবে। আমরা যখন ফর্ম নাম্বার 1 পূরণ করব, তখন আমাদের এই কোর্স দুটো কাজে লাগবে। এখন আমরা যখন ফর্ম নাম্বার 1 পূরণ করব, তখন আমাদের কিছু ইনফরমেশন লাগবে, যেটা হচ্ছে প্রাইমারি স্কুল কবে শুরু হয়েছে, কবে শেষ হয়েছে, এই ইনফরমেশনটা আমাদের লাগবে। তারপর আমাদের এসএসসি এইচএসসি কবে শুরু হয়েছে এই ইনফরমেশনগুলো লাগবে, তারপর রেজাল্ট কবে হয়েছে সেই ইনফরমেশনগুলো লাগবে, প্লাস ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে এই ইনফরমেশনটা লাগবে। তারপর আমাদের ডিপ্লোমা ইন নার্সিং কবে শুরু হয়েছে কবে শেষ হয়েছে এই ইনফরমেশনটা লাগবে।
তারপর আমাদের ডিপ্লোমা এবং বিএসসি আমরা করছি, এটা সার্টিফিকেটটা অ্যাটাচ করা লাগবে। তারপর আমাদের পাসপোর্টের যে পিডিএফটা আমাদের অ্যাটাচ করা লাগবে। তারপর কিছুক্ষণ আগে যে আমরা কোর্সটা করলাম, 2টা কোর্স করলাম কিছুক্ষণ আগে, দেখাইলাম একটু আগে, যে সেই কোর্স দুটো আমাদের করা লাগবে। এখন সম্ভবত আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন। তো এই কোর্স দুটো করার পরে আমাদের ফর্ম 1 এর সাথে এটা অ্যাটাচ করা লাগবে, ঠিক আছে? এবং এখানে আমাদের কত খরচ হবে এটা একটা বিষয়। এখানে আমাদের খরচ হবে প্রায় 17,000 টাকা খরচ হবে এই ফর্ম নাম্বার 1 পূরণ করার জন্য। ওকে, তারপরে আমরা যে ফর্ম নাম্বার 1 পূরণ করব, তো সেটার পেমেন্ট কখন করা লাগবে, স্বাভাবিক প্রশ্ন আসে। তো আমরা স্ক্রিনের দিকে তাকালে হয়তো দেখতে পারবো ওকে, আই গেস এখন থেকে আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন। অনেকক্ষণ যাবত আমি প্রবলেমে ছিলাম, এটা ফিক্স করা যাচ্ছিল না, এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখন ঠিকঠাক শুরু করা যায় ইনশাল্লাহ। আশা করি আর কোনো সমস্যা হবে না। তো এখন আপনারা স্ক্রিনটা সম্ভবত দেখতে পাচ্ছেন। আমার স্টেপ 2 এখন আমরা চলে আসছি। তো স্টেপ 2 এ আমরা যে ফর্ম 1 পূরণ করতেছি, এখানে প্রাইমারি স্কুল, এসএসসি, এইচএসসি প্লাস বিএসসি, ডিপ্লোমা, এই ইনফরমেশনগুলো লাগবে, প্লাস ডিপ্লোমা বিএসসি সার্টিফিকেট অ্যাটাচ করা লাগবে, পাসপোর্ট অ্যাটাচ করা লাগবে, কোর্স ওয়ার্ক যে আমরা করলাম ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড চাইল্ড অ্যাবিউজ,
এটা হচ্ছে যে অ্যাটাচ করা লাগবে, রাইট? অ্যাটাচ করার পরে এটা প্রথমে করা লাগবে না, এটা লাস্টের দিকে করা লাগবে। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ফর্ম ওয়ানটা দেখতে কেমন। এখানে একটা ছবি দিছি আমি, যে ছবিটাতে দেখা যাচ্ছে যে 1 থেকে 5 পর্যন্ত ধাপ এখানে দেওয়া আছে। প্রথম ধাপে প্রিরিকুইজাইট, আমাদের দুইটা অপশন আসবে, যে অ্যাপ্লাই ফর আ নিউ লাইসেন্স, অ্যাপ্লাই ফর এ নিউ লাইসেন্স, অ্যান্ড সেকেন্ড অপশন আসবে রিনিউ অ্যান্ড এক্সিস্টিং লাইসেন্স। আমাদের অ্যাপ্লাই ফর এ নিউ লাইসেন্স এটাতে ক্লিক করা লাগবে, এটাতে দিয়ে আমাদের সামনে আগাতে হবে। ভুলেও কেউ আবার রিনিউ লাইসেন্স এটা কইরেন না, অ্যাপ্লাই ফর এ নিউ লাইসেন্স এটাতে আবেদন করবেন ফর্ম ওয়ানে। এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, প্লাস বিভিন্ন ইনফরমেশন দেওয়ার পরে লাস্টে গিয়ে আপনি পুরোটা রিভিউ করবেন, কোথাও কোনো ভুল হলো কিনা, নাম, ঠিকানা, অন্যান্য ইনফরমেশন কোথাও ভুল হলো কিনা। তারপরে লাস্টে গিয়ে আপনাকে এই 17,000 টাকা পেমেন্ট করতে হবে। তো এই গেল আপনার স্টেপ 2। তো স্টেপ 1-এ আমি যেটা দেখাইছিলাম এটা আরেকবার একটু দেখাই, কারণ ওই ছবিটা আপনারা দেখতে পারেন নাই। এটার একটা স্ক্রিনশট নেবেন যে স্টেপ 1টা কি। স্টেপ 1-এ আমি জাস্ট একটু ছোট করে বলি, এটা হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট থেকে চায়না বিচ কোর্স প্লাস ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড ব্যারিয়ার প্রিকশন, এই কোর্সটা আপনারা করবেন। এই কোর্স দুটো করবেন কোথা থেকে? ফার্স্ট সিই ফরলেস এই ওয়েবসাইট থেকে করবেন। তারপরে আপনার এই যে ওয়েবসাইট থেকে আপনি করবেন, এখানে আপনার খরচ হবে প্রায় 3,500 টাকা। তো এটা সার্টিফিকেট ফর্ম 1-এর সাথে অ্যাটাচমেন্ট করতে হয়। এজন্য আপনারা ফর্ম 1-এর সাথে এটা অ্যাটাচমেন্ট করার আগে এই কোর্সটা আপনাকে করতে হবে। তো এটা আমি মিস্টেক করে গেছিলাম, এই জন্য আমি স্টেপ 1-এ আবার হচ্ছে দেখালাম, যাতে আপনারা এটার একটা স্ক্রিনশট নিতে পারেন এবং জিনিসটা ক্লিয়ার হয়। তো স্টেপ 2-এ যাওয়ার আগে আপনাকে স্টেপ 1 করতে হবে। আর আরেকটা বিষয় আমি যেটা বলতে ভুলে গেছি, মানে আমার স্ক্রিন দেখাচ্ছিল না, এই জন্য আমি বলতে পারি নাই আপনাদেরকে। সেটা হলো যে পাসপোর্ট এবং ডলার এন্ডোর্সমেন্ট, এই পাতাটার আপনারা একটা ছবি তুলে নেবেন, স্ক্রিনশট নেবেন, যে পাসপোর্ট করতে হবে প্লাস ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। আমি আরেকটা কাজ করি, এখানে মেবি টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে।
এতক্ষণ তো এভাবে প্রেজেন্ট করলাম, দেখি এটাতে আপনাদের ক্লিয়ার আসতেছে কিনা।
স্টেপ 2 শেষ করার পরে স্টেপ 3 তে যাবেন। ইউনিভার্সিটিতে গিয়ে মার্কশিটটাকে ট্রান্সক্রিপ্টটা অ্যাটেস্টেশন করে 2F ফর্ম পূরণ করে কুরিয়ার করতে হবে ফেডেক্স এর মাধ্যমে। ফেডেক্স আপনাদের 2800 টাকা মতো খরচ হবে এখানে। এটার একটা আপনারা স্ক্রিনশট নেন। এরপরে আপনাদের 2F ফর্মটা দেখতে কেমন হবে এটা একটু দেখাই। 2F ফর্মটা হবে এরকম। 2F ফর্মের প্রথম যে পাতা এটা আপনারা পূরণ করবেন। এটা কম্পিউটারে পূরণ করতে পারেন, এটা হলো সবচেয়ে ভালো হয়, যাতে কাটাকাটি হবে না।
টুয়েলভ ফর্মটা প্রথম পাতাটা আপনারা পূরণ করবেন। পূরণ করার পরে লাস্টে একটা অংশ থাকবে, সেটা হচ্ছে সিগনেচার করার জন্য। সিগনেচার করার জন্য আপনারা লাস্টের পেজে প্রথম পাতার লাস্টের অংশে আপনারা অবশ্যই সাইন করবেন। সিগনেচার করে আপনারা পরের যে সেকেন্ড পাতাটা আছে, সেকেন্ড পাতাটা আপনারা পূরণ করবেন। পূরণ করে ইউনিভার্সিটির অংশটা খালি রাখবেন। ইউনিভার্সিটির অংশটা খালি রেখে আপনারা ফর্মটা পূরণ করে ইউনিভার্সিটিকে দিবেন। দেওয়ার পরে আপনাদের অ্যাটেস্টেড যে কাগজপত্র প্লাস এই ফর্ম খামে করে এটা নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্টে কুরিয়ারের মাধ্যমে এটা পাঠাতে হবে। আর যারা ডিপ্লোমা ইন নার্সিং করছেন তাদের জন্য এটা প্রযোজ্য। যারা ডিপ্লোমা নার্সিং করছেন তারা নার্সিং ইনস্টিটিউট অথবা নার্সিং কলেজে গিয়ে মার্কশিটটাকে ট্রান্সক্রিপ্ট করবেন। ট্রান্সক্রিপ্টটা অধ্যক্ষ থেকে আপনারা অ্যাটেস্টেশন করে নেবেন। তারপর হচ্ছে কলেজের এনভেলপে করে অথবা আপনার ইনস্টিটিউটের এনভেলপে করে এটা টুয়েলভ ফর্ম ফিল আপ করে কুরিয়ার করে এটা পাঠিয়ে দিবেন। তো এটা হচ্ছে ডিপ্লোমা যারা করছেন এটা তাদের জন্য প্রযোজ্য। এটা বিএসসিদের জন্য প্রযোজ্য না। বিএসসিদের জন্য ইউনিভার্সিটি থেকে করবেন। এজন্য যারা ডিপ্লোমা করছেন এটার একটা স্ক্রিনশট নেবেন যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের যে ঢাকা ইউনিভার্সিটিতে যাবেন, ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে আপনারা কি কি কাগজপত্র নিয়ে যাবেন বা কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে। তো আপনাদের একটা এনআইডি লাগবে, ন্যাশনাল এনআইডি প্লাস পাসপোর্টের ফটোকপি লাগবে। পাশাপাশি আপনাদের বিএসসি অথবা ডিপ্লোমার সার্টিফিকেট, যদি ইনস্টিটিউটে করেন তাহলে আপনারা ডিপ্লোমা যেখান থেকে করছেন, যে ইনস্টিটিউট করতেছেন ওখানে নিয়ে যাবেন। আর যারা ঢাকা ইউনিভার্সিটিতে যাবেন তারা বিএসসি সার্টিফিকেট নিয়ে যাবেন। আর মার্কশিটটাকে ট্রান্সক্রিপ্ট করার জন্য সকল মার্কশিটগুলো নিয়ে যাবেন। আর যেদিন ট্রান্সক্রিপ্ট পাঠাবেন, অ্যাটেস্টেড করে যেদিন ট্রান্সক্রিপ্ট পাঠাবেন সেদিন আপনাদের অ্যাটেস্টেড করে পাঠানোর দিন টুয়েলভ ফর্ম পূরণ করে নিয়ে যাবেন। আর এই টুয়েলভ ফর্মটা আপনারা এই ওয়েবসাইট, আমার এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখানে লিঙ্কের যে ঠিকানা দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করলে আপনারা ওই ইটা পেয়ে যাবেন, ফর্মটা পেয়ে যাবেন। অথবা আপনারা যদি ওয়েবসাইটে গিয়ে লেখেন যে নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট লিখে টুয়েলভ ফর্ম ফর রেজিস্টার্ড নার্স অথবা টুয়েলভ ফর্ম ফর নার্স নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট এটা লিখলেই গুগলে সুন্দর করে চলে আসবে এই ফর্মটা। 3F ফর্ম যদি খুঁজতে চান সেই একই নিয়ম, 3F লিখে 3F ফর্ম নিউ ইয়র্ক এডুকেশন স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট লিখলে আপনাদের এই ফর্মটা চলে আসবে। এবার আমাদের লাইসেন্স ভেরিফিকেশন। লাইসেন্সটা কিভাবে ভেরিফিকেশন করবেন সেই বিষয় নিয়ে একটু কথা বলি। তো এটা হলো স্টেপ 4। বিএনএমসি রেজিস্ট্রেশন আপনাদের হলো, এটাকে আপনাদের ভেরিফিকেশন করতে হবে বা বিএনএমসির মাধ্যমে এটাকে রেডি করে
আপনাদের নিউ ইয়র্ক এডুকেশন ডিপার্টমেন্টে পাঠাতে হবে। তো এজন্য আপনাদের করতে হবে প্রথমে যে কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো ডকুমেন্টের মধ্যে কি কি পড়ে সে বিষয়গুলো নিয়ে নিয়ে একটু কথা বলি। প্রথমে আপনাদের এনআইডি লাগবে একটা, অথবা পাসপোর্টের ফটোকপি লাগবে। পাসপোর্টের ফটোকপি হলে ভালো হয়। প্লাস এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলর অথবা ডিপ্লোমার সার্টিফিকেট লাগবে, একাডেমিক সার্টিফিকেট। প্লাস আপনাদের অল ইয়ার মার্কশিট লাগবে। আমাদের যে শুধু নার্সিং এর যে মার্কশিট সেগুলো লাগবে, এসএসসি এইচএসসির মার্কশিট কিন্তু লাগবে না, ওখানকার সার্টিফিকেট নিয়ে গেলেই হবে। তারপর আপনাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। একটা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে যেটা বিএনএমসি থেকে আপনাকে দিবে। তো বিএনএমসি থেকে যখন আপনাকে দিবে, ওখানে তাদের একটা ফরম্যাট আছে অলরেডি অ্যাপ্লিকেশন করার জন্য। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের দিবে। আর আরেকটা যে জিনিসটা আপনারা নিয়ে যাবেন সেটা হচ্ছে 3F ফর্ম। 3F ফর্মটা হচ্ছে আপনারা এটা ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবেন। এটা ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবেন। 3F লিখলেই ওইটা চলে আসবে, নিউ ইয়র্ক এডুকেশন ডিপার্টমেন্ট লিখলেই চলে আসবে। আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট ডিরেকশন। এটা আবার কি? এটা হলো যে নিউ ইয়র্ক এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে একটা ডিরেকশন দেওয়া আছে যে বিএনএমসি কে কি করতে হবে বা লাইসেন্সিং অথরিটিকে কি করতে হবে, ওই রকম একটা ডিরেকশন আপনি পেয়ে যাবেন। ওইখানে আমি দেখাই দিচ্ছি এটা দেখতে কেমন, একটু পরে দেখাই দিব। আর হচ্ছে যে আপনাকে 3F ফর্মটা পূরণ করে নিয়ে যেতে হবে। আর এটার জন্য আপনার 5,000 টাকা মতো খরচ হবে। তো এই 5,000 টাকা আপনি যদি তাদেরকে আপনি নিজ দায়িত্বে কুরিয়ার করতে চান, তাহলে আবার আপনাকে রিসিভ করে আলাদা কুরিয়ার খরচ দিয়ে এটা আপনাকে পাঠাতে হবে। আর যদি মনে করেন বিএনএমসি কে আপনি দায়িত্ব দিবেন যে তারাই পাঠাবে, তাহলে আপনাকে আর এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে না। ওই 5,000 টাকার মধ্যেই ওনারা ওইটা কুরিয়ার করে পাঠিয়ে দিবেন নিউ ইয়র্ক এডুকেশন ডিপার্টমেন্ট। আর এই ডিরেকশনটা আপনারা কোথায় পাবেন? এটা নিউ ইয়র্ক এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটেই পাবেন। ওখানে পাথ নাম্বার 5 ওইটা ওখানে পাবেন। ওইটা দেখতে কেমন আমি একটু বলে দিই। এটা 3F ফর্ম। আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন কি কি ডকুমেন্ট লাগবে। আর আমি একটু যে ডিরেকশনটা ওইটা একটু দেখাই আপনাদের। এটা আপনারা নিউ ইয়র্ক স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম ফর রেজিস্টার্ড প্রফেশনাল নার্স লিখলে বা রেজিস্টার্ড প্রফেশনাল নার্সের যে একটা ট্যাব থাকবে, ওখানে গেলেই আপনারা এটা পেয়ে যাবেন। এটা পেয়ে যাবেন, নিচে দেখবেন যে লেখা আছে সেকশন 2। সেকশন 2 এ একটা ডিরেকশন দেওয়া আছে যে লাইসেন্সিং অথরিটি এটা নিজ দায়িত্বে, এটা হলো নিউ ইয়র্ক এডুকেশন ডিপার্টমেন্টে পাঠাবে, এই কথাটা এখানে লেখা আছে। তো এই এই পাতাটা বা এই পেজটার একটা প্রিন্ট, কালার প্রিন্ট করে আপনারা নিয়ে যাবেন সাথে। তো এটা হলো বিষয়। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করা দরকার সেটা হচ্ছে যারা সরকারি চাকরিজীবী অথবা যারা অটোনোমাস স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করেন, তাদের জন্য কিছু কথা। তারা হচ্ছে যে করবেন, প্রপার চ্যানেল বা আপনারা প্রপার অথরিটির মাধ্যমে যেতে হবে আপনাদেরকে। অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতেছেন সেই প্রতিষ্ঠানের ফরওয়ার্ডিং বা অগ্রবর্তী করা হলো এরকম একটা অ্যাপ্লিকেশন নিয়ে আপনাকে যেতে হবে। আপনারা রেজিস্ট্রার বরাবর একটা দরখাস্ত লিখবেন
এটা হবে বরাবর রেজিস্টার, তার নাম ঠিকানা, প্লাস বিষয় হবে যে আপনি লাইসেন্স ভেরিফিকেশন করতে চান, এটা হলো বিষয়। তারপর ভিতরে লিখবেন আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করেন, তারপর কেন আপনি লাইসেন্সটা ভেরিফিকেশন করতে চান, এটা লিখে আপনার নাম ঠিকানা দিয়ে রেজিস্টার বরাবর একটা অ্যাপ্লিকেশন লিখবেন। এই অ্যাপ্লিকেশনে আপনারা ফরওয়ার্ডিং নেবেন আপনার লোকাল অথরিটির, যে উনি লিখে দিবে অগ্রবর্তী করা হলো, এরকম একটা কথা লিখে দিয়ে উনি সিগনেচার করে দিবে। এটা আপনাকে নিয়ে বিএনএমসিতে যেতে হবে, আপনি যদি সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করেন। আর যদি আপনি প্রাইভেটে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে এই ফরওয়ার্ডিং লেটারটা দিতে হবে না, আপনার ফরওয়ার্ডিং লেটার ছাড়াই আপনি এটা কাজ করতে পারবেন। তারপরে একটু পড়াশোনার বিষয়ে আসি। পড়াশোনার বিষয়ে আমি অলরেডি শেয়ার করছি আপনাদের সাথে যে কি কি বই পড়তে হবে। অ্যাকচুয়ালি আমি যেগুলা বই পড়ছি তার মধ্যে সন্ডার্সের এনক্লেক্স আরএন কম্প্রিহেনসিভ রিভিউ ফর দ্য এনক্লেক্স আরএন এক্সামিনেশন, সন্ডার্সের এই বইটা আমি পড়ছি 2টা পার্ট, প্লাস সিম্পল নার্সিংয়ের 2টা বই 2টা পার্ট এটা আমি পড়ছি, প্লাস নেক্সট জেনারেশনের এনক্লেক্সের যে সন্ডার্সের একটা বই পাওয়া যায়। মেনলি আমি 3টা বই পড়ছি বইয়ের মধ্যে। তবে প্রশ্ন ব্যাংকের জন্য একটা বই লিপিন কর্টের বইটা আপনারা পড়তে পারেন, যদিও আমি এটা পড়ি নাই, তবে আপনারা পড়তে পারেন, এটা পড়া ভালো, কারণ এখানে অনেক প্রশ্ন দেয়া আছে, আপনারা প্রশ্নগুলো সলভ করবেন প্লাস কন্টেন্ট রিভিউ করবেন, তো এটা হলো বেটার। আবার লিপিন কর্টের মধ্যে এনক্লেক্স আরএন নেক্সট জেনারেশন প্রশ্ন ইনক্লুড আছে। এখন আপনারা যদি চান যে ওইটা কিনবেন, তাইলে আপনারা এখানকার যে এনক্লেক্স আরএন সন্ডার্সের যে বইটা দেখাচ্ছি এটা না কিনলেও চলে, তবে কিনলে ভালো, যত বই কিনবেন তত পড়বেন ততই ভালো। আর ধরেন আপনার এই বইগুলা পড়ার পরে আপনাকে একটা রিভিউ নিতেই হবে, সেটা সিম্পল নার্সিং হোক অথবা ইওয়ার্ড হোক অথবা আর্চার রিভিউ হোক। আপনি যে পড়াশোনা করলেন এই জন্য আপনাকে তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের জন্য আপনাকে একটা রিভিউ কিনতে হবে, এটা পরে আমি আলাপ করব। তো তার আগে আপনার কিছু ফ্রি রিসোর্স ইউজ করতে পারবেন। ফ্রি রিসোর্সের মধ্যে আছে, ইউটিউবে যদি যান আপনি বিভিন্ন চ্যানেলের নাম পাবেন, সিম্পল নার্সিং, তারপর লেভেল আপ আরএন, এরকম কিছু আপনারা চ্যানেল পাবেন যেগুলোতে আপনারা পড়াশোনা করতে পারেন, এগুলো ফ্রি। আবার আরেকটা ওয়েবসাইট আছে রেজিস্টার্ড নার্স আরএন প্লাস সিম্পল নার্সিং স্যাম্পল কোশ্চিন লিখলে, সিম্পল নার্সিং স্যাম্পল কোশ্চিন লিখে আপনারা যদি সার্চ দেন বিভিন্ন আইটেমের পরীক্ষা আসবে। তো আপনি শুধু পড়লে হবে না, পাশাপাশি টপিক ভিত্তিক কিছু পরীক্ষা দিতে হবে। তো এই জন্য আমি যেগুলো সাজেস্ট করি তার মধ্যে রেজিস্টার্ড নার্স আরএন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বিভিন্ন এনক্লেক্সের ট্যাবে যাবেন, এনক্লেক্স রিভিউ এর ট্যাবে গিয়ে এই পরীক্ষাগুলো দিবেন প্লাস পড়াশোনা করবেন। তো এগুলো হচ্ছে ফ্রি রিসোর্স। ডান পাশে হচ্ছে যে এক্সাম প্লাস স্টাডি, আর বাম পাশে শুধু আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন। আর কিছু পেইড রিসোর্স আপনাকে ব্যবহার করতে হবে পরীক্ষার আগে, কারণ আপনি যে পরীক্ষা দিবেন তার আগে তো আপনাকে যাচাই বাছাই করতে হবে, মডেল টেস্ট দিতে হবে, আপনি পরীক্ষা দিয়ে যাচাই করবেন নিজেকে যে পরীক্ষায় কেমন পারবেন। তো পরীক্ষায় পারবেন কি পারবেন না, পরীক্ষার প্রস্তুতি কেমন হলো, তো পরীক্ষার দেওয়ার আগে আপনাকে মক টেস্ট বা মডেল টেস্ট তো দিতে হবে। দেওয়ার জন্য আপনারা এই 3টা রিভিউর মধ্যে যে কোনোটা কিনতে পারেন, এটা আপনাদের চয়েস, বাট সবচেয়ে বেস্ট হয় ইউওয়ার্ল্ডেরটা কিনলে। আমি ইউওয়ার্ল্ডেরটার অনেক নাম শুনেছি, এই জন্য আমি ইউওয়ার্ল্ডেরটা কিনেছিলাম, 2 মাসের জন্য কিনেছিলাম, প্রায় 20 থেকে 22 হাজার টাকা লাগছে। তো এটা আমি 2 মাসের জন্য কিনছিলাম, আপনারা 2 মাস 4 মাস 6 মাস বিভিন্নভাবে কিনতে পারেন। কিছু আছে রিভিউ প্যাকেজ, কিছু আছে আবার শুধু আপনারা
সেলফ অ্যাসেসমেন্ট দিতে পারবেন, যে পরীক্ষায় যেমন একটা পরীক্ষা দিতে পারেন ওরকম মডেল টেস্টের মতো আর কি। মডেল টেস্ট শুধু কিনতে পাওয়া যায়, ওইটাও কিনতে পারেন, অথবা আপনারা কম্প্রিহেন্সিভ রিভিউটাও কিনতে পারেন। কম্প্রিহেন্সিভ রিভিউ হলো আপনি ভিডিও দেখতে পারবেন, পরীক্ষাও দিতে পারবেন। প্রায় 3000 মতো পরীক্ষা প্রশ্ন আছে। প্রায় 3000 মতো পরীক্ষা প্রশ্ন আছে, যেগুলো এনক্লেক্সের পরীক্ষার মতো করে করা। এই পরীক্ষাগুলো দিলে আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে আপনি কতটুকু মানে প্রস্তুতি হলো। তো আপনারা এই অডিটটা কিনতে পারেন, এটা আপনারা যাচাই করতে পারেন নিজেকে, যে এটা কিন্তু একটা নেয়াই লাগবে, যে কোনো একটা আপনাকে নিতে হবে, অথবা গ্রুপেও কিনতে পারেন, এটা আপনাদের নিজেদের চয়েস। এখন আপনি পরীক্ষা দেওয়ার জন্য রেডি কি রেডি না এটা কিভাবে বুঝবেন? ধরেন আপনি পরীক্ষার জন্য বই পড়লেন, পরীক্ষা দিলেন, রিভিউ কিনলেন, এখন পরীক্ষার জন্য আপনি রেডি কিনা এটা কিভাবে বুঝবেন? পরীক্ষার জন্য রেডি বা রেডি না এটা বোঝার জন্য কিছু উপায় আছে। সেটা হলো, আপনি যে কোনো কোশ্চেন ব্যাংক কেনার পরে আপনি পুরো প্রশ্ন ব্যাংকটা সলভ করবেন। তো প্রশ্ন ব্যাংক সলভ করার পরে আপনার যদি 70 থেকে 80% মধ্যে নাম্বার আসে, তাহলে আপনি মনে করবেন যে আপনি পরীক্ষার জন্য প্রস্তুত। 70 থেকে 80% নাম্বার যদি পান, তাহলে আপনি পরীক্ষার জন্য প্রস্তুত। আরেকটা ইন্ডিকেটর হইল, আপনি যখন সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট দিবেন, সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট দেওয়ার পরে আপনার দেখাবে যে আপনি কি লো চান্স, হাই চান্স, বর্ডারলাইন চান্স, নাকি ভেরি হাই চান্স। এই পাস চান্স অফ পাসিং দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার পরীক্ষা প্রস্তুতি কতটুকু। সেটা যদি ভেরি হাই আসে, তাহলে আপনার পাস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমার এক্সপিরিয়েন্সটা আমি একটু শেয়ার করি। আমার প্রশ্ন ব্যাংকে আমি সম্পূর্ণ প্রশ্ন সলভ করার পরে আমার 79% আমি পারছিলাম। ওয়ার্ল্ডের প্রশ্ন ব্যাংকের 79% আমি ওইটা করতে পারছিলাম। আর সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট দিছিলাম একটা, সেটাতে আমার ভেরি হাই আসছিল। তো আমি মনে করি যে আপনারা 70 থেকে 80% নাম্বার প্লাস যদি চান্স অফ পাসিং ভেরি হাই আসে, তাহলে আপনি পরীক্ষার জন্য প্রস্তুত। মনে করেন আপনি এখন পরীক্ষার জন্য প্রস্তুত, তাহলে আপনার কি করতে হবে? তো আরেকটা বিষয় নিয়ে কথা বলি, যখন আপনি কাগজপত্র পাঠায় দিলেন, নিউ ইয়র্ক এডুকেশন ডিপার্টমেন্টের আপনি কাগজপত্র পাঠানোর পর আপনার 3 মাস পরে একটা মেসেজ আসবে, ইমেইলে একটা মেইল আসবে, লেখা থাকবে যে আপনি পরীক্ষার জন্য এলিজিবল। পরীক্ষার জন্য আপনি যখন এলিজিবল হবেন, এটার কোনো মেয়াদ নাই। মানে আপনি যে কোনো দিনে পরীক্ষায় বসতে পারেন, যে কোনো সময়ে বসতে পারেন, আপনার যতদিন হায়াত আছে ততদিন আপনি পরীক্ষায় বসতে পারবেন। এলিজিবিলিটির কোনো এক্সপায়ার ডেট নাই। 3 মাস পরে যখন এলিজিবিলিটি মেসেজ আসবে, আপনি পরীক্ষার জন্য মনে করতেছেন রেডি, আপনি যখন পরীক্ষার জন্য রেডি হবেন তার 2 মাস আগে আপনাকে ভিসা করতে দিতে হবে। আপনি যখন বুঝবেন যে নেক্সট 2 মাস পরে আমি পরীক্ষায় বসবো, তখন আপনাকে ইন্ডিয়ান ভিসা করতে হবে, ট্যুরিস্ট ভিসা। এই ভিসার জন্য আপনার প্রায় 800 টাকা মতো খরচ হবে। ভিসা কিভাবে করতে হয় অনলাইনে অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখে নেবেন। এটা ট্যুরিস্ট ভিসা করবেন আপনারা। তো ভিসা করার পরে আপনাদের যে কাজটা করতে হবে, যখন আপনি ভিসা হাতে পাবেন, তারপরে ট্যুরিস্ট ভিসা পাওয়ার পরে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে লিংক দেওয়া আছে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এনক্লেক্সের ওয়েবসাইটে গেলে www.nclex.com, ওইখানে গেলে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট করার পরে আপনাকে এটিটি নিতে হবে। এটিটি একটা নাম্বার।
কয়েকটা ডিজিটের একটা নাম্বার আপনাকে দেওয়া হবে। এটা যখন আপনি ভিসা পাবেন, ভিসা পাওয়ার পরে আপনাকে এটিটি নাম্বার নিতে হবে। এটিটি নাম্বার পাইতে আপনার 2 দিন সময় লাগে, 48 ঘন্টা। তো 48 ঘন্টার মধ্যে আপনি এটিটি নাম্বার পেয়ে যাবেন। এটিটি নাম্বার পাওয়ার পরে আপনার 6 মাসের মধ্যে মেয়াদ শেষ হয়ে যাবে। এটিটি নাম্বার পাওয়ার পরে আপনাকে 6 মাসের মধ্যে পরীক্ষায় বসতে হবে। 6 মাসের মধ্যে যদি না বসেন তাহলে এটিটির মেয়াদ শেষ। আপনার যখন 2 দিন পরে এটিটি পেয়ে যাবেন, তারপরে আপনারা পরীক্ষার শিডিউল নেবেন। আপনারা যে দেশে পরীক্ষা দিতে চাইতে চান সেই দেশে পরীক্ষার শিডিউল নেবেন। আমাদের সবচেয়ে কাছের সেন্টার হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে গিয়ে আমাদের পরীক্ষা সেন্টার নিতে হবে। আর এটিটি নাম্বারের জন্য আপনাদের 23,000 মতো খরচ হবে, আর পরীক্ষা শিডিউল নেওয়ার জন্য প্রায় 22,000 টাকা মতো খরচ হবে। আর আমাদের নিয়ারেস্ট সেন্টার হচ্ছে ইন্ডিয়া। আমাদের বাংলাদেশে এনক্লেসের সেন্টার নাই, এই জন্য আমাদের ইন্ডিয়া গিয়ে পরীক্ষা দিতে হবে। এখানে বিভিন্ন সেন্টারের আপনাদের লোকেশন দেওয়া আছে, আপনারা সার্চ করে দেখতে পারবেন কোথায় কোথায় এনক্লেক্সের সেন্টার আছে, এটা অনলাইনে গেলে পাওয়া যায়। তারপরে আমি কিছু কথা বলতে চাচ্ছি, আপনারা যখন ইন্ডিয়াতে যাবেন পরীক্ষার আগে আগে কিছু কাজ আছে। তো সেটা হলো আপনারা এয়ার টিকিট কিনবেন, তারপর হোটেল বুকিং করবেন। তারপর এয়ার টিকিটের জন্য রাউন্ড ট্রিপে আপনাদের 22,000 মতো খরচ হতে পারে। হোটেলের জন্য প্রায় 3 নাইটসের জন্য 6,000 মতো খরচ হতে পারে। আবার ওনাদের দেশে চেক ইন চেক আউট হচ্ছে অ্যাভারেজ দুপুর 12টার সময়। আর খাবার খরচ আপনাদের, এটা ডিপেন্ড করবে আপনার নিজের উপর। আর booking.com থেকে হোটেল বুকিং করতে পারবেন, প্লাস গোজায়ান থেকে আপনারা এয়ার টিকিটগুলো বুকিং করতে পারবেন। যত আগে আগে বুকিং করবেন তত ভাড়াটা কম পড়বে আপনাদের। এজন্য আগে আগে আপনাদের বুকিং করে নিলে সবচেয়ে ভালো হয়। এরপরে আপনাদের এক্সাম নিয়ে একটু কথা বলি। এক্সামের রেজাল্ট যখন হবে, এটা হবে আপনাদের 48 ঘন্টা পর। 48 ঘন্টার আগে আপনারা রেজাল্ট পাবেন না। তো 48 ঘন্টা পর রেজাল্ট যখন আপনাদের দেখাবে অ্যাভাইলেবল, 48 ঘন্টার আগে আপনাদের রেজাল্ট দেখাবে আনঅ্যাভাইলেবল, আর 48 ঘন্টা পরে দেখাবে অ্যাভাইলেবল। অ্যাভাইলেবল দেখালে আপনারা রেজাল্টটাকে পারচেস করতে হবে, কিনতে হবে। $8 মতো খরচ হবে। তো $8 খরচ করে আপনাদের রেজাল্ট কিনতে হবে। তো রেজাল্ট দেখতেও টাকা লাগে, মানে কোনো কিছুই ফ্রি না, এটা একটু মাথায় রাখবেন। এখন আপনি পাসও করতে পারেন অথবা ফেলও করতে পারেন। এখন যদি আপনি পাস করেন তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি ফেল করেন তাহলে আপনাকে তারা একটা রিপোর্ট দিবে, যেটাতে আপনাদের একটা রিপোর্টে লেখা থাকবে আপনাদের সবকিছু, যে আপনারা কোথায় খারাপ করছেন ওইটা, আর একটা রিপোর্ট দিবে যে কোথায় আপনার উইকনেস আছে, যাতে আপনি ফিউচারে আপনি ইমপ্রুভমেন্ট করতে পারেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে 45 দিনের মধ্যে আপনি পরীক্ষার শিডিউল নিতে পারবেন না। তো পরীক্ষার শিডিউল আপনি 45 দিনের আগে নিতে পারবেন না যদি ফেল করেন। এই জন্য ফেল করলে আপনাকে অবশ্যই 45 দিন পরে আবার পরীক্ষাতে বসতে পারবেন, এর মধ্যে আপনি পরীক্ষায় বসতে পারবেন না। তো আপনি পরীক্ষায় মনে করেন পাস করলেন, পাস করার পরে আপনার কাজ হচ্ছে যে বিভিন্ন এজেন্সি খোঁজা। তার মধ্যে পাসপোর্ট ইউএসএ আছে, এএমএন আছে, আরও আদার্স বিভিন্ন ধরনের এজেন্সি আছে। এজেন্সির মাধ্যমে জব খুঁজে আপনাদের জবের ব্যবস্থা করতে হবে। তো এটা খুব বিগ ডিল না, একটা সিভি তৈরি করবেন পরীক্ষায় পাস করার পরে, তারপর বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করবেন, তারপরে আপনাদের কোনো কাজ নাই, ইন্টারভিউ দিবেন, জব হয়ে যাবে। এটা নট এ বিগ ডিল। তারা আপনাকে নেয়ার জন্যই বসে আছে, শুধু আপনার কাজ হচ্ছে পাস করা। পাস করার পরে আপনার যাবতীয় খরচ সব ওনাদের, শুধু আপনি পাস করতে পারলেই আলহামদুলিল্লাহ। পাস করার পরে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাকে নেওয়ার জন্য বসে আছে। জাস্ট সিভি টিভি পাঠাবেন, ভাইবা টাইবা দিবেন,
দেখবেন আপনার জব হয়ে গেছে। তারপর কোন কোন ডিপার্টমেন্টে আপনার জব হইতে পারে তার একটা লিস্ট আমি এখানে ছোট ছোট করে দিছি, আপনারা একটু দেখতে পারেন। যেমন ইমার্জেন্সি, লেবার অ্যান্ড ডেলিভারি, অপারেটিং রুম, অ্যান্টিপারটাম, ক্যাথ ল্যাব, ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, রিসার্চ, তারপর বিভিন্ন এখানে দেয়া আছে আইসিইউ, এনআইসিইউ, অনকোলজি, তারপর পেডিয়াট্রিক, তারপর ওন্ড নার্স, বিভিন্ন ধরনের নার্স, বিভিন্ন আরো অনেক অপরচুনিটি আছে যেটা আমি এখানে বলি নাই। তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স নাই তাদের কি জব হবে? সুতরাং তাদের জন্য কিছু অল্টারনেটিভ ওয়ে আছে, যেটা হচ্ছে রেসিডেন্সি প্রোগ্রাম। বাংলাদেশে দেখবেন বিভিন্ন হাসপাতালে রেসিডেন্ট হিসেবে ডক্টররা প্রবেশ করে। তো ঠিক ওই রকমই বাংলাদেশের মতো আর কি, বা বিদেশে আপনি নার্স হিসেবে যদি রেসিডেন্সি প্রোগ্রামে যেতে চান, তো সেক্ষেত্রে আপনার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। যারা ব্যাচেলর শেষ করছেন তারা ব্যাচেলর শেষ করার পরে রেসিডেন্সি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন, তবে অবশ্যই আপনার এনক্লেক্স পাস করতে হবে। আপনি যদি ব্যাচেলর শেষ করার পরপরই এনক্লেক্স পাস করে ফেলেন, তাহলে রেসিডেন্সি প্রোগ্রামের জন্য আবেদন করলে আপনি যেতে পারবেন, তো সেজন্য আপনার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর কি, আপনারা এটা মাথায় রাখতে পারেন। আর এগুলোর ক্ষেত্রে 1-2 বছরের এক্সপিরিয়েন্স হলে ভালো হয়। বাকি যে জবগুলো এখানে দেখালাম, অপরচুনিটিসগুলো, এগুলোর যদি আপনি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার জব পাওয়া অনেক সহজ হয়ে যাবে। এখন আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, যে পরীক্ষার হলে আপনাদের এক্সামটা কেমন লাগবে দেখতে, স্ক্রিনটা কেমন হবে, পরীক্ষার হলে স্ক্রিনটা কেমন হবে সে বিষয় নিয়ে একটু কথা বলি। এটা হলো কম্পিউটার বেসড টেস্ট। কম্পিউটারের ডিসিশন নেবে যে আপনি পাস করবেন নাকি ফেল করবেন। তবে এটা আরেকটা রিভিউ হয়, মানুষেও দেখে আপনার রেজাল্টটা। তবে বেসিকলি কম্পিউটারটাই আপনাকে প্রথমত এটা করে নিশ্চিত করে যে আপনি পাস করবেন নাকি ফেল করবেন। তো আই থিঙ্ক আপনারা এই স্ক্রিনটা দেখতে পারতেছেন। আমাদের যে মিনিমাম 85টা প্রশ্ন আসবে আর ম্যাক্সিমাম 150টা প্রশ্ন আসতে পারে। তো 85 প্রশ্ন আপনার একবারে আসবে না, আপনার একটার পর একটা প্রশ্ন আসবে, একবারে 85টা প্রশ্ন আপনার আসবে না। তো এজন্য কিভাবে প্রশ্ন আসবে সেটা আমি দেখাচ্ছি এখানে। তো স্ক্রিনটার দিকে তাকান, বাম পাশে কোনায় ওপরের দিকে দেখেন ক্যালকুলেটর লেখা। তো ক্যালকুলেটর লেখা এখানে আপনি যদি চাপ দেন তাহলে ক্যালকুলেটর আসবে। ক্যালকুলেটর থেকে আপনি বিভিন্ন ক্যালকুলেশন করতে পারবেন, বিভিন্ন ড্রাগ ক্যালকুলেশন করতে পারবেন, এই জন্য এখানে ক্যালকুলেটর দেওয়া আছে। তারপর আপনি যে কোনো অপশান 4টার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন। আর নিচে দেখেন ডান পাশে কোনায়, নিচে ডান পাশে কোনায় নেক্সট বাটন, শুধু নেক্সট বাটন আসবে। আপনি যখন নেক্সট বাটনে ক্লিক করবেন তাহলে পরের প্রশ্ন আসবে, তাছাড়া পরের প্রশ্ন আসবে না। আপনি যদি একটাতে 5 মিনিট নিতে পারেন, 10 মিনিটও নিতে পারেন, যতক্ষণ খুশি নিতে পারবেন। আপনার একটা পরীক্ষার প্রশ্ন শেষ না করলে আর একটা প্রশ্ন আসবে না। আপনি এটা যখন ভুল হোক অথবা কারেক্ট হোক, আপনি যখন নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে আরেকটা প্রশ্ন আসবে। এজন্য সব প্রশ্ন দেখার কোনো সুযোগ নাই, যে আবার স্কিপ করার কোনো সুযোগ নাই, যে এটা আমি পারতেছি না, এটা আমি পরে দেখব বা পরে এটা আনসার করবো, এরকম কোনো সুযোগ নেই। তারপর ডান পাশে উপরের দিকে কোনায় আপনার কত নাম্বার প্রশ্ন এটা আপনাকে দেখাবে, এটা 1 নাম্বার না 2 নাম্বার না 20 নাম্বার না 50 নাম্বার, এরকম প্রশ্নের নাম্বার দেখাবে। আর 5 ঘন্টা টাইমের মধ্যে আপনার টাইমটা দেখাবে যে আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রথমে 5 ঘন্টা থেকে 4 ঘন্টা হবে, 4 ঘন্টা থেকে 3 ঘন্টা, তারপর 2 ঘন্টা, তারপর 1 ঘন্টা, এভাবে আস্তে আস্তে টাইমটা আপনার কমতে থাকবে। আপনি এর মধ্যে ব্রেক নিতে পারবেন, ব্রেক যদি নিতে চান তারপরও আপনার ব্রেকের টাইম 5 ঘন্টার মধ্যেই কাউন্ট হবে, আলাদাভাবে আপনাকে ব্রেক দিবে না। আপনি যে কোনো সময় পরীক্ষার মধ্যে ব্রেক নিতে পারেন। এখন এই প্রশ্নটা কম্পিউটার অ্যাডাপটিভ টেস্ট, ক্যাট টেস্ট। তো ক্যাট টেস্টটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু আলোচনা করি। কম্পিউটার অ্যাডাপটিভ টেস্ট, এটা হচ্ছে ক্যাট টেস্ট।
তো কম্পিউটার কিভাবে ডিসিশন নেবে যে আপনি পাস করলেন নাকি ফেল করলেন, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, দেওয়ার সময় আপনি দেখবেন যে সাপোজ যে সবুজ দাগ দেওয়া আছে, সবুজ দাগে যখন আপনি আসলেন তখন প্রশ্নটা যদি কারেক্ট করেন, তাইলে যে প্রশ্নটা আসছে এটার চাইতে আপনার একটা কঠিন প্রশ্ন আসবে। এখানে তাকান, এই যে এখানে সবুজ দাগ দেওয়া আছে। তো আপনি যখন এই প্রশ্নটা কারেক্ট করবেন তখন দেখবেন যে আপনার এর চাইতে একটা কঠিন প্রশ্ন আসবে। যদি এই প্রশ্নটা পারেন তাহলে আপনার এর পরবর্তী প্রশ্নটা আরো কঠিন আসবে। ঠিক আছে? যদি আপনি এটা না পারেন তাহলে এর চাইতে নিচের দিকে চলে যাবে, একটু সহজ প্রশ্ন আসবে। তো কম্পিউটার বেসিক্যালি এভাবেই কাজ করে। যদি আপনি এটা পেরে যান তাহলে আবার এর চাইতে কঠিন প্রশ্ন আসবে, আর যদি এটা না পারেন তাহলে আবার আপনাকে নিচে নামাই দিবে, আপনি এর চাইতে সহজ প্রশ্ন পাবেন। এভাবে আপনার প্রশ্নটা এখান থেকে শুরু হয়ে এভাবে চলতে থাকবে, এভাবে আপনার চলতে থাকবে, কখনো কঠিন কখনো সহজ, কখনো কঠিন কখনো সহজ, এভাবে আপনার প্রশ্ন আসতে থাকবে, আপনি পরীক্ষা দিতেই থাকবেন। তো এভাবে আপনার প্রশ্ন আসতে থাকবে, আপনি পরীক্ষা দিতে থাকবেন। এখন আপনি আরেকটা বিষয় আপনি বলতে চাই যে নেক্সট জেনারেশন যে প্রশ্ন, আমাদের নেক্সট জেনারেশন প্রশ্নের মধ্যে যে প্রশ্নের যে স্ট্রাকচার, এটা হচ্ছে যে নেক্সট জেন এনক্লেস আরএন টেস্টের মধ্যে আপনার টাইম থাকবে টোটাল 5 ঘন্টা টাইম থাকবে। মিনিমাম প্রশ্ন থাকবে আপনার 85টি প্রশ্ন, ম্যাক্সিমাম প্রশ্ন আসতে পারে 150, 150। আপনি যদি 85তে পাস করেন তাহলে আপনার 150 প্রশ্ন আসবে না। আপনি যদি 85তে ফেল করেন তাহলেও আপনার আর 150 প্রশ্ন আসবে না। তবে 85তে পাস করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি যদি 85তে প্রশ্ন শেষ হয় তাহলে ধারণা করা যায় যে আপনি পাস করবেন, যদি আপনার ম্যাক্সিমাম প্রশ্ন কারেক্ট হয়ে থাকে তাহলে আপনি পাস করতে পারবেন। আর যদি আপনার পরীক্ষা 85তে হয় তাহলে, অথবা 150তে হয়, এর মধ্যে 15টা প্রশ্ন থাকবে যেগুলোর কোনো নাম্বার থাকবে না। মানে এটা আপনি কারেক্ট করলে বা ভুল করলেও এটার আপনার নাম্বার কাউন্ট হবে না। 15টা প্রশ্ন থাকবে, যে প্রশ্নটা 15 প্রশ্নের কোনো নাম্বার থাকবে না। মানে এটা ভুল করলেও আপনি নাম্বার পাবেন না, অথবা রাইট করলেও নাম্বার পাবেন না। এবং আপনার এর মধ্যে 3টা থেকে 4টা কেস স্টাডি আসতে পারে। কেস স্টাডি নিয়ে আপনারা যদি সার্চ দেন যে কেস স্টাডির প্রশ্নগুলো কেমন, ইউটিউবে বিভিন্ন ধরনের প্রশ্ন পেয়ে যাবেন যে নেক্সট জেনারেশন এনক্লেক্স কেস স্টাডি দিলে আপনারা স্যাম্পল প্রশ্ন পেয়ে যাবেন যে কেমন কেস স্টাডির প্রশ্নগুলো কেমন হয়ে থাকে। এটা হলো পরীক্ষার স্ট্রাকচার, এভাবে আপনাদের প্রশ্নগুলো হয়ে থাকে। কম্পিউটার কিভাবে ডিসিশন নেবে যে আপনি ফেল করলেন নাকি পাস করলেন, এই জিনিসটা নিয়ে একটু কথা বলি। কম্পিউটার ডিসিশন নেবে যে আপনি পাস নাকি ফেল, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের প্রশ্ন পরীক্ষা শুরু হবে মনে করেন এখান থেকে। এদিকে তাকান, এখানে লেখা আছে কারেক্ট, এখানে লেখা আছে লেস কারেক্ট, রাইট? মানে এদিকে রং, ভুল, আর এদিকে হচ্ছে রাইট। মানে এগুলো আপনি সঠিক করছেন, আর এই নিচের গুলো হচ্ছে ভুল করছেন আপনি, এগুলো হচ্ছে ভুল নাম্বার। তাহলে দেখেন এই গ্রাফের দিকে উপরেই বেশি, তার মানে কি আপনি পাস করছেন, রাইট?
এই লাইনের যে সবুজ লাইনটা দেওয়া আছে এর উপরে যদি আপনি স্কোর করেন সেগুলো পাস, আর যদি নিচের গুলো হচ্ছে মানে কারেক্ট না, এগুলো হলো ইনকারেক্ট, এগুলো ভুল আর এগুলো ঠিক। এখন এদিকে তাকাবেন, একদম ভালো মতো তাকাবেন। এটা বোঝা জরুরি, কারণ আপনার কম্পিউটার কিভাবে ডিসিশন নেয় এটা আপনার বোঝা জরুরি। মনে করেন আপনার পরীক্ষা 85-তে শেষ হয়েছে, 85-তে আপনার নাম্বার আছে এখানে, এখানে 85-তে আপনি পরীক্ষা দিচ্ছেন। কম্পিউটার দেখবে যে আপনার এই যে স্কোরটা এই লাইনের উপরে কিনা। যদি দেখে যে হ্যাঁ এই লাইনের উপরে, বেশিরভাগই আপনি প্রশ্ন করছেন, প্রশ্ন কারেক্ট করছেন। যদি কম্পিউটার বুঝে যে 90% শিওর, সে যদি বুঝে 90% কনফিডেন্ট, কম্পিউটার উইল কনফিডেন্ট যে 90% সে শিওর যে আপনি পাসের যোগ্য, তখন আপনাকে সে পাস দিবে, আর কোনো প্রশ্ন আসবে না। 85-তে আপনার পরীক্ষা শেষ। এখন যদি আপনার 85 এইখানে আসে, 85 প্রশ্ন পরীক্ষা দিলেন, আপনার স্কোর আছে পাসিং লেভেলের নিচে, তাহলে কম্পিউটার আপনাকে ফেল দিবে। ঠিক আছে? আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে যদি 85 প্রশ্ন এইখানে হয়, কম্পিউটার বুঝতে পারতেছে না যে পাস নাকি ফেল, তখন আপনার প্রশ্ন আরো আসতে থাকবে, প্রশ্ন আরো আসতে থাকবে, প্রায় 150 পর্যন্ত আপনার প্রশ্ন আসতেই থাকবে। তখন আপনার প্রশ্ন 150 পর্যন্ত আসতে থাকবে, যতক্ষণ কম্পিউটার না 90% শিওর হইতেছে যে আপনি পাস করার যোগ্য নাকি ফেল করার যোগ্য। যদি সে 150 পর্যন্ত গেলেন, পরীক্ষা দিয়ে বুঝলো যে কম্পিউটার ইজ 90% শিওর যে আপনি পাস করবেন, তখন আপনি 150 প্রশ্নতেও পাস করতে পারেন। এই জন্য ভয়ের কোনো কারণ নেই, আপনি প্রস্তুতি নিয়ে যাবেন 150 প্রশ্নের জন্যই, যে আমি 150 প্রশ্ন আমার যেন আসে, আমি সেই প্রস্তুতি নিয়ে যাব। কারণ আপনি 5 ঘন্টার জন্য প্রস্তুতি নেবেন, 150 প্রশ্নের জন্য প্রস্তুতি নেবেন। আমরা বাংলাদেশে যখন পরীক্ষা দিই, আমরা তো আর এটা চিন্তা করি না যে কত তাড়াতাড়ি পরীক্ষা শেষ হবে। আমি ফুল আনসার করব, 5 ঘন্টায় পরীক্ষা দিব। এখন বাকিটা আল্লাহ ভরসা, যদি পাস করি পাস, আলহামদুলিল্লাহ, ফেল করলে ফেল। আপনি যা তাই, কারণ আপনার এখানে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। আপনি যা প্রস্তুতি নিয়ে গেছেন তাই তো করবেন। এখানে আপনি মাথাটা পরীক্ষার হলে ঠান্ডা রেখে প্রতিটা প্রশ্ন ধীরে ধীরে আস্তে আস্তে কারেক্ট করতে করতে সামনে আগায় যাবেন। আপনার যদি কোনো প্রশ্ন মনে হয় যে এটা অপরিচিত, ভুল হবে, আমার জানা নেই, তাহলে এই প্রশ্ন বেশি অ্যানালাইসিস করবেন না। এই প্রশ্ন অ্যানালাইসিস না করে জাস্ট যে কোনো একটা দিয়ে আপনি সামনে আগায় যাবেন। যেটা আপনার টপিক পরিচিত, যেখানে আপনি চিন্তা করলে আপনি আনসার করতে পারবেন, সেইখানে আপনি সময় দিবেন বেশি এবং একটু ক্রিটিক্যালি চিন্তা করবেন। তাহলে দেখবেন আপনি পরীক্ষায় ভালো করতে পারতেছেন। তো এই হলো প্রশ্নর পরীক্ষার প্যাটার্ন। এখন এগুলো যদি আপনারা মাথায় রাখেন, ইনশাল্লাহ আর কি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কিভাবে পরীক্ষা হয়।
আজকে নেটওয়ার্কে অনেক প্রবলেম হচ্ছিল, এই জন্য আসলে আমি ওভাবে কন্টিনিউ করতে পারতেছিলাম না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এখন আমি কয়েকটা প্রশ্ন অ্যান্সার দেই। কিছু প্রশ্ন রেগুলারলি করা হয়, এই জন্য আমি এই প্রশ্নগুলোর আনসার দিতে চাচ্ছি। যেমন, কেন এনক্লেক্স আর এন এক্সাম দিবেন? আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমরা এনক্লেক্স এক্সাম কেন দিব। তো এটা তো আসলে আহ, একটু অন্যরকম প্রশ্ন। কারণ হচ্ছে এটার মেইন পারপাস হচ্ছে যে আপনি বাইরে যদি যেতে চান, যদি আপনি আরো বেটার অপরচুনিটি পেতে চান, যদি আরো আপনি ভালো থাকতে চান, আরো হ্যাপি লাইফ লিড করতে চান, আপনার যদি মনে হয় আপনি যে স্ট্যাটাসে আছেন বর্তমানে, আপনি পিসফুল, শান্তিপূর্ণভাবে আছেন, আপনার যা আছে আলহামদুলিল্লাহ, আর কোনো কিছুর প্রয়োজন নেই, তাইলে আপনার জন্য এনক্লেস দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আরো ভালো সুযোগ পেতে চাই, আমি আমার মেধাকে যোগ্যতাকে কাজে লাগিয়ে আমি আরো ভালো কিছু জীবনে অর্জন করতে চাই, তো সেই ক্ষেত্রে আপনি এনক্লেস দিতে পারেন। এটা হলো আপনার ব্যক্তিগত প্রশ্ন, এটা আপনার নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি দিবেন কি দিবেন না। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কতক্ষণ পড়তে হবে। আসলে পড়াশোনা আপনার প্রিপারেশনের আগ পর্যন্ত পড়তে হবে। And আপনি 5 ঘন্টা পড়েন, 4 ঘন্টা পড়েন, 1 ঘন্টা পড়েন, অথবা 2 ঘন্টা পড়েন, এটার আসলে লিমিটেশন নাই। এখন আপনার আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে যে আপনার বর্তমান লেভেল কেমন। আপনার লেভেল যদি এখন 50 বা 60% থেকে থাকে, যে আপনি পরীক্ষা দিলে 40% বা 50% বা 60% পারতেছেন, 50-60 পারলে তো অনেক ভালো প্রিপারেশন আপনার এখনই আছে। আপনার 70 বা 80% পাইলে আপনার প্রিপারেশন কমপ্লিট। সেক্ষেত্রে আপনার 6 থেকে 8 ঘন্টা পড়লে মোটামুটি হবে, তবে এটা কোনোভাবেই বলা যায় না। এখন এটা ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত যে লেভেল, এটার উপর ডিপেন্ড করবে। প্লাস আপনি কতক্ষণ সময় পাচ্ছেন, আপনি কি স্টুডেন্ট নাকি জব করতেছেন, এটার উপর নির্ভর করবে। প্লাস আপনি কবে পরীক্ষা দিতে চান সেটার উপর নির্ভর করবে। সব মিলে আসলে আমরা যদি বলি, রেগুলারলি আপনি যদি পড়েন, 6 থেকে 8 ঘন্টা পড়তে পারেন, ইটস আপ টু ইউ। আর প্রিপারেশন আগ পর্যন্ত আপনাকে পড়তে হবে, এটা হলো মেন কথা। আর আরেকটা কথা হচ্ছে আমি কবে থেকে পড়াশোনা শুরু করছিলাম, এটা হলো আমাকে প্রশ্ন করা হয়েছে। তো আমি পড়াশোনা শুরু করছি গত বছর ঈদের পরে। গত বছর ঈদের পরে আমি, মানে ঈদুল আজহার পর থেকে ডকুমেন্ট পাঠানো, ইভ্যালুয়েশন করা, মার্কশিট করা, ট্রান্সক্রিপ্ট করা, এগুলো সব কিছু করার পরে আমি পড়াশোনা করতে শুরু করছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আহ, এই ঈদটা খুশি মনে করতে পারছি, ঈদের আগেই পাস করছি আলহামদুলিল্লাহ। এখন পরীক্ষা দিতে কি অভিজ্ঞতা লাগে কি লাগে না? তো পরীক্ষা দিতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এনক্লেস পরীক্ষা দেওয়ার জন্য কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। চাকরির জন্য অভিজ্ঞতা লাগে, এটা ঠিক। আবার যদি আপনি রেসিডেন্সি প্রোগ্রামের জন্য যেতে চান, সেক্ষেত্রে আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না। চাকরির পাশাপাশি কিভাবে পড়বেন? তো চাকরির পাশাপাশি আপনারা চাকরিও পড়বেন। এটা হলো আমি যেটা বলি, যে আপনারা এক শিফট চাকরি করবেন, 8 ঘন্টা বা 6 ঘন্টার যে শিফট আপনারা করেন, আর আরেকটা শিফট পড়াশোনা করবেন। তো এভাবে আপনারা পড়াশোনা করতে পারেন। আর পড়াশোনার মাঝে অবশ্যই রেস্ট নিতে হবে, আপনাদের হেলথের ওপরে প্রায়োরিটি দিতে হবে। সাউন্ড বডি, সাউন্ড মাইন্ড, সাউন্ড হেলথ যদি থাকে, আপনি পড়াশোনা ঠিকমতো করতে পারবেন। কতদিন প্রস্তুতি নিতে হবে? এখন এটা আপনার নির্ভর করবে যে আপনি আপনার বর্তমান স্ট্যাটাস বা বর্তমান লেভেলটা কতটুকু। যদি আপনি আপনার লেভেলটা একটু কম থাকে, লো লেভেল থাকে, তাহলে আপনাকে বেশি পড়াশোনা করতে হবে বা বেশি সময় লাগবে, 8 মাস বা 6 মাস বা 1 বছর বা 1.5 বছরও লাগতে পারে। কিন্তু রেগুলার যারা স্টুডেন্ট, ভালো প্রথম সারির স্টুডেন্ট, আমি মনে করি তাদের জন্য 6 মাসই এনাফ। 6 মাস থেকে 8 মাস যদি তারা ভালো ইফোর্ট দিতে পারে, তাহলে তারা পাস করতে পারবে।
আর ডিপ্লোমা দিয়ে চাকরি করা যাবে কিনা, অবশ্যই ডিপ্লোমা দিয়ে চাকরি করা যাবে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে কোনটা আগে, এনক্লেক্স নাকি আইএলটিএস? তো যাদের ইংলিশ লেভেল ভালো, যদি ইংলিশ পড়ে বুঝতে পারে যে ইংলিশ প্রশ্নে কি চাচ্ছে, অপশনগুলো কি, তাইলে আমি মনে করি তাদের জন্য এনক্লেক্স আগে। কারণ আইএলস যখন আপনি দিবেন তখন আপনার 2 বছরের মধ্যে মেয়াদ শেষ, কিন্তু এনক্লেক্স যখন দিবেন আপনার এটা পার্মানেন্ট একটা লাইসেন্স পেয়ে গেলেন, এরপরে আপনি 2 বছর 1 বছর প্রস্তুতি নিয়ে আইএলটিএস দেন। আর যদি আপনার ইংলিশ লেভেল এখনো উইক থাকে, যে আপনি প্রশ্নে কি চাচ্ছে সেটা বুঝতেছেন না, অপশনগুলো কি চাচ্ছে সেটা বুঝতেছেন না, তাইলে আপনার জন্য ইংলিশ আগে, এনক্লেক্সও আগে না আপনার জন্য, আইএলটিএসও আগে না, আপনার জন্য ইংলিশ আগে। প্রথমে আপনাকে ইংলিশটা ইমপ্রুভ করতে হবে, এবং ইংলিশ ইমপ্রুভ করার জন্য আপনাকে আলাদাভাবে পড়া লাগবে না, আপনি এনক্লেক্সের বইগুলোই পড়েন, এগুলা পড়ে পড়ে আপনি নিজের ইংলিশটাকে ইমপ্রুভ করেন। যে শব্দগুলো বুঝতেছেন না সেগুলোর মিনিং বের করে করে এগুলো আপনি পড়তে থাকেন, পড়তে পড়তে দেখবেন আস্তে আস্তে আপনার ইংলিশটাও ইমপ্রুভ হচ্ছে, পাশাপাশি এনক্লেক্সেরও প্রিপারেশন হচ্ছে। তো এই জন্য আমি বলি যে যাদের ইংলিশ লেভেল ভালো আছে তারা এনক্লেক্স দেন, আর যারা ইংলিশ লেভেল ভালো নেই তারাও এনক্লেক্সের জন্য প্রিপারেশন নিতে থাকেন। এনক্লেক্স বই পড়তে পড়তে দেখবেন আপনার রিডিং গুলো ইমপ্রুভ হয়ে গেছে। এরপরে হচ্ছে যে ভিসা প্রসেসিং হতে কত সময় লাগে। ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে দুইটা ভিসা এখানে হইতে পারে, যে আপনার ইন্ডিয়ান ভিসা আর একটা হইতে পারে যে জব ভিসা। তো ইন্ডিয়ান ভিসার প্রসেসিং আমার প্রায় 40 দিন মতো লাগছে। তো ট্যুরিস্ট ভিসা পেতে সময় লাগে, অনেক সময় অনেকে রিজেক্ট হয়, এই জন্য আপনারা এটা মাথায় রাখবেন যাতে আপনাদের ভিসা রিজেক্ট না হয়। প্রপার কাগজপত্র সবকিছু ঠিকঠাক মতো জমা দিবেন। তারপর যদি এনওসি আপনার অফিস প্রোভাইড করে, এনওসি দিয়ে আপনি ভিসা করবেন। তারপর হচ্ছে আপনার ডকুমেন্ট সব যদি ঠিক থাকে তাহলে দেখবেন ভিসা পেয়ে যাচ্ছেন, আর যদি ডকুমেন্টের সমস্যা থাকে হয়তো আপনাকে ভিসা রিজেক্ট করে দিল। আর জব ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, আপনি যখন পাস করে ফেললেন, জব পেয়ে গেলেন, তারপরে ভিসা পাইতে কতদিন সময় লাগবে, তো সেই ক্ষেত্রে ডিপেন্ড করে, এটা আসলে গ্যারান্টি দিয়ে বলা যায় না। 1 থেকে 1.5 বছর, অনেক সময় 2 বছরও লাগে। তো এর মধ্যে আপনাকে ইংলিশ টেস্টও দিতে হবে, সেই জন্য আপনার তো পর্যাপ্ত হাতে সময় থাকবে, আপনি ইংলিশ টেস্টও দিবেন, পাশাপাশি আপনি আপনার ভিসা প্রসেসিং হইতে থাকবে। এটা একসাথে দুইটা চলতে থাকবে, এই জন্য দুশ্চিন্তার কিছু নাই। আপনারা পড়াশোনা ইংলিশ টেস্টের জন্য চালিয়ে যাবেন, ইন দ্য মিন টাইম আপনাদের ভিসা প্রসেসিং হইতে থাকবে। তো এটা হলো মেইন কথা। আর পরীক্ষা কি খুব কঠিন? পরীক্ষা খুব কঠিন এটা বলা যায় না, পরীক্ষাটা একটু ক্রিটিক্যাল। পরীক্ষাটা নট ইজি এবং নট হার্ড, নট টু হার্ড, নট সো ইজি, ইটস ক্রিটিক্যাল এক্সাম। আপনার এটা মেন্টাল অ্যাবিলিটি বা ক্রিটিক্যাল অ্যাবিলিটি, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, ক্লিনিক্যাল জাজমেন্ট, এই বিষয়গুলো আপনার এখানে মেইনলি টেস্ট করা হয়। আপনার ক্রিটিক্যাল অ্যাবিলিটি কেমন, ক্রিটিক্যাল থিঙ্কিং প্যাটার্নটা কেমন, আপনি চিন্তা করে উত্তর বের করতে পারতেছেন কিনা, রিয়েল লাইফ সিচুয়েশনে আপনাকে বিভিন্ন প্রশ্ন দেওয়া হবে, সেইগুলো থেকে আপনি আনসার করতে পারতেছেন কিনা, অনেকটা এরকম আর কি। এই জন্য পরীক্ষা আপনারা এমন না যে খুবই সহজ আবার খুবই কঠিন না। আর কঠিন হলে তো আমি পাস করতে পারতাম না, কঠিন আমি যদি পাস করতে পারি আপনারাও পাস করতে পারবেন। একটা সময় একটা বিশ্বাস ছিল যে মানুষ 100 মিটার দৌড় হয়তো 10 বা 15 সেকেন্ড, এরকম একটা স্টোরি ছিল যে 10 বা 15 সেকেন্ডের মধ্যে কখনো মানে দৌড়াতে পারবে না। তো এটা অনেকদিন যাবত এটা মানুষ বিশ্বাস করে আসতো। পরবর্তীতে দেখা গেল এটার উপরে গোপনে গোপনে একজন মানে চেষ্টা করতে থাকলো যে আমি এই রেকর্ডটা ব্রেক করব, আমি হচ্ছে 15 সেকেন্ডের আগে এটা দৌড় শেষ করে দেখাবো। তো হঠাৎ করে এক সময় ওই ব্যক্তি এটা করতে সফল হইলো। পরে 2-3 মাসের মধ্যে দেখা গেল আরো 4-5 জন এটাকে সফল করে ফেললো। তো এজন্য মানুষের বিশ্বাসটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি একটা জিনিস বিশ্বাস করেন যে আপনি পাস করতে পারবেন, তাহলে আপনি এটা করতে পারবেন।
কারণ আপনি যদি বিশ্বাসই না করেন যে আপনি করতে পারবেন, তখন আপনার ব্রেন আপনাকে নেগেটিভ ফিডব্যাক দিবে। আর আপনি যদি বিশ্বাস করেন যে এটা আপনি করতে পারবেন, তাহলে আপনার ব্রেন আপনাকে পজিটিভ ফিডব্যাক দিবে এবং এটা অর্জন করতে আপনাকে হেল্প করবে। তো এজন্য আপনারা এটাকে কঠিন মনে করবেন না, এটাকে সহজ মনে করেন। ব্রেনকে আপনারা সবসময় পজিটিভ ফিডব্যাক দিবেন, যেটা সহজ, এটা করতে পারবো। কিভাবে দিবেন? আপনারা দেখেন, যারা অলরেডি পাস করছি আমরা, তারা বিএসসি থেকেও পাস করছে দেখেন, তাহলে বিএসসিটা মোটিভেট হতে পারবেন। ডিপ্লোমা থেকেও পাস করে দেখাইছে এবং প্রাইভেট থেকেও পাস করে দেখাইছে, ইয়াং জেনারেশন দেখাইছে, ওল্ড জেনারেশন পাস করে দেখাইছে। সো এটা পসিবল, এটা অলরেডি সবাই প্রমাণ করে দিছে। এটা নতুন করে দেখানোর কিছু নাই যে আহ, নতুন কেউ একজন পাস করছে আমরা হয়তো পারবো না, এরকম না। দেখেন, ছেলেরাও পাস করছে, মেয়েরাও পাস করছে। যারা ছোট বাচ্চা নিয়ে, আমাদের আশা আপু, ওনার ফ্যামিলির অনেক চ্যালেঞ্জ, ছোট বাচ্চা নিয়ে পড়াশোনা করে পাস করছে। তো সুতরাং আমি বলতে চাই যে আপনারা যদি বিশ্বাস করেন যে আপনারা পাস করতে পারবেন, তো আমি বিশ্বাস করি আপনারা পাস করতে পারবেন। সো এটা ওইভাবে চ্যালেঞ্জ নেবেন যে হ্যাঁ, আমি সবাই পাস করতে পারতেছে, আমিও পাস করতে পারবো। নিজে যখন বিশ্বাস করবেন তখন অবশ্যই আপনি পাস করতে পারবেন। তো ছাত্রছাত্রীদের জন্য করণীয় কি? ছাত্রছাত্রীদের জন্য আমি বলতে চাই যে তারা প্রতি বছরের পড়া প্রতি বছর যাতে ভালো মতো পড়বেন এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস সঠিকভাবে করবেন। আমি জানি অনেকে হয়তো স্টুডেন্ট অবস্থায় ভালো করে পড়াশোনা করে না, অথবা ডিউটিতে গেলে ভালো মতো রোগীর মানে ওইগুলা ফাইলপত্র নিয়ে পড়াশোনা করে না, বা ওইভাবে গাইডলাইনও হয়তো ওভাবে পাওয়া যায় না অনেক সময়। তো অন্যের ওপর আসলে ব্লেম না করে নিজে একটু রেসপন্সিবল হতে হবে। নিজের রেসপন্সিবিলিটি নিয়ে প্রতি ইয়ারের পড়াগুলো প্রতি ইয়ারে শেষ করতে হবে। প্রতি ইয়ারে যে বইগুলো ফার্স্ট ইয়ারে যে বইগুলো আছে, সেই বইয়ের সাথে যদি সন্ডার্সের বইয়ের যে কন্টেন্ট, ওগুলা মিলায়া মিলায়া পড়তে হবে। তাইলে আপনার বছর শেষে দেখবেন আপনার এনক্লেসের প্রিপারেশন হয়ে গেছে। আর ক্লিনিক্যালের প্র্যাকটিসে যখন যাবেন, অবশ্যই আপনারা ক্লিনিক্যাল প্র্যাকটিসটা মনোযোগ দিয়ে করবেন এবং 2-4টা পেশেন্টের কি ডিজিজ হয়েছে, সাইন সিমটমগুলো কি, কি টেস্ট দেওয়া হচ্ছে, তারপর তার কি প্রেসক্রিপশন সে পাচ্ছে, কোন ওষুধ কেন পাচ্ছে, এগুলো নিয়ে আপনারা ক্রিটিক্যালি থিঙ্কিং করবেন। ক্রিটিক্যাল থিঙ্কিং করার পরে আপনারা দেখবেন যে আপনারা একটা কোরিলেট করতে পারতেছেন যে আসলে কোন দিক থেকে কোনটা হচ্ছে। এবং প্র্যাকটিক্যাল জ্ঞান যখন আপনি অর্জন করবেন, তখন থিওরিটা আপনার মনে থাকবে। আপনি থিওরি পড়বেন, আপনার কিছুই মনে থাকবে না, কিন্তু আপনি যদি থিওরির সাথে প্র্যাকটিক্যালটা মেলান, তখন আপনার এটা মেমোরিতে গেঁথে যাবে। তো শুধু যারা স্টুডেন্ট তাদের জন্য এটা প্রযোজ্য না, যারা জব করতেছেন তাদের জন্য প্রযোজ্য। যারা জব যে ডিপার্টমেন্টে করতেছেন, ওই ডিপার্টমেন্টের যে রোগীগুলো থাকবে, সেই রোগীগুলোর হিস্টোরি নেবেন। সেই রোগটা সম্বন্ধে আপনি ডিটেলস জানবেন, কোন টেস্ট দিচ্ছেন, সাইন সিমটমগুলো কি কি, ম্যানেজমেন্ট কি, কোন ওষুধ পাচ্ছে, কেন পাচ্ছে। এগুলো যখন আপনি এই থিওরির সাথে মেলাবেন, এনক্লেক্সের থিওরির সাথে, তখন দেখবেন আপনার পড়াটা অনেক সহজ হচ্ছে। এজন্য আমি বলতে চাই যে আপনারা ক্লিনিক্যালটা ভালো, স্টুডেন্টরা স্পেশালি আপনারা ক্লিনিক্যাল প্র্যাকটিসটা ভালো মতো করবেন, প্লাস আপনারা সন্ডার্সের বইটা এখন থেকে একটু একটু করে পড়বেন এবং দেখবেন আপনাদের পড়াশোনাও কমপ্লিট হচ্ছে, এদিকে এনক্লেসের প্রিপারেশন হচ্ছে। তো যদি আপনারা এভাবে 4th ইয়ার পর্যন্ত পড়তে পারেন, বা 3rd ইয়ার ডিপ্লোমাতে যারা আছেন 3rd ইয়ার পর্যন্ত পড়তে পারেন, দেখবেন যে পরীক্ষার পরে 2-3 মাসের মধ্যে আপনি জাস্ট ঝালাই করে বা ওই মক টেস্টগুলো দিয়ে দেখবেন আপনি পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে গেছেন। তো এই জন্য আমি বলতে চাই যে এটা যদি আপনি ছোট স্বপ্নটা দেখেন শুরু থেকে, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে, আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে এনক্লেসের প্রিপারেশন নেওয়া। তো এই ছিল আজকের আলোচনা। আজকে আলোচনাটা আমি অনেক কিছু কাভার করছি, অনেক কিছু আবার কাভার হয়তো করি নাই, যেগুলো পরবর্তীতে করব ইনশাল্লাহ। এখন আপনাদের যদি কোনো বিষয়ে নিয়ে জানার থাকে, কমেন্ট করতে পারেন আপনারা। আমি দেখতে পাচ্ছি মাত্র 11 জন আপনারা লাইভে আমাকে এখনো শুনতেছেন। আমি সবাইকে থ্যাংক ইউ জানাই, আপনারা এত রাত পর্যন্ত আপনারা আমার সাথে আছেন।
এবং আপনারাই আমার অনুপ্রেরণা। আপনারা যে 11 জন আছেন, এজন্য কিন্তু আমি যে এখনো কন্টিনিউ করতে পারতেছি। কিন্তু আপনারা যদি একজনও না থাকতেন, তাহলে হয়তো আমি মোটিভেশন পাইতাম না যে কেউ তো নাই, আমি কার সাথে বকতেছি বা কার সাথে কথা বলতেছি। তো আপনারা যে শেষ পর্যন্ত আমার সাথে আছেন, এজন্য আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞতা এবং থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, আপনারা এখন আমাকে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব, অথবা আমি কমেন্টের রিপ্লাই দিব, অথবা আমি আপনাদের যে কমেন্টগুলো বলবেন সেগুলো আমি এখন আনসার করব। সুতরাং আপনারা কমেন্ট করতে পারেন। আর যদি আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি, যে প্রশ্নের প্যাটার্নগুলো কেমন হতে পারে। এখানে দেখেন, একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা সিঙ্গেল চয়েস। সিঙ্গেল চয়েসের প্রশ্ন এখানে আশা করি আপনারা দেখতে পারতেছেন। সিঙ্গেল চয়েসের প্রশ্ন এখানে প্রশ্ন নিয়ে আমি আরেকদিন আরেকটা লাইভ করব, ওইটা মনে হয় ভালো হয়। আজকে অনেক রাত হয়ে গেছে, আর প্রশ্নগুলো আসলে সব টাইপের এখানে প্রশ্ন নেই। যে কোনো একটা এনক্লেক্সের বই, অথবা সন্ডার্সের বই, অথবা লিপিন কটের বইয়ে আপনারা স্যাম্পল প্রশ্ন পাবেন। নেক্সট জেনারেশন প্রশ্নগুলো কেমন, মাল্টিপল চয়েস কেমন, সিঙ্গেল চয়েস কেমন, সাডা কেমন, সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই কেমন, এগুলো সবগুলো আপনারা দেখে নেবেন। প্রশ্ন নিয়ে আমি আসলে আজকে আর আলোচনা করব না। আমি আপনাদের প্রশ্ন যদি থাকে সেটা আপনারা বলেন, আমি আনসার করি। যদি আপনারা যে কোনো একটা সাবস্ক্রিপশন কিনেন, এখন থেকে যদি কিনেন 6 মাসের জন্য, আপনার যদি প্ল্যান থাকে যে 6 মাস বা 8 মাসের মধ্যে আমি বসবো পরীক্ষায়, তাহলে আমার স্ট্রং সাজেশন হবে যে যে কোনো একটা সাবস্ক্রিপশন 6 মাসের জন্য কিনে নেওয়া। আপনি যদি 6 মাস বা 8 মাসের মধ্যে আপনি পরীক্ষায় বসার প্ল্যান করেন, তাহলে আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করি যে আপনি একটা সাবস্ক্রিপশন, সিম্পল নার্সিং, আর্চার অথবা ইওয়ার্ল্ডের একটা সাবস্ক্রিপশন কিনবেন। টাকার দিকে দেখেন না, টাকা তো আপনি ইনকাম করবেন এক সময়, এখন আপনাকে খরচ করতে হবে। এজন্য টাকার দিকে চিন্তা করলে হবে না। টাকা অনেক বেশি লাগবে বা খরচ হবে, সেটা আপনি পরে ব্যাক পেয়ে যাবেন। তো এই জন্য আমি বলবো আপনারা 6 মাস বা 6 মাসের জন্য একটা সাবস্ক্রিপশন কিনবেন, এবং সাবস্ক্রিপশনের সাথে ওই ভিডিওগুলো দেখবেন, প্রশ্ন প্র্যাকটিস করবেন, বই পড়বেন, সবগুলো মানে একটা প্যাকেজের মতো করে পড়ে আসলে নোট করে করে আপনি ধীরে ধীরে যদি আগাইতে থাকেন, তাহলে আপনার 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে বা 8 মাসের মধ্যে। আলমগীর হোসেন আরিফ, উনি বলতেছে বইয়ের নাম কি বলছেন ভাইয়া? বইয়ের নামগুলো আপনি এখানে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েন, এখানে আমি বইগুলো দেখাচ্ছি আরেকবার। সন্ডার্সের কম্প্রিহেন্সিভ রিভিউ, এনক্লেক্স আর এন এক্সামিনেশন, এটা একটা বই। তারপর সিম্পল নার্সিং এর একটা পিডিএফ বই পাওয়া যায়, এটা একটা। তারপর নেক্সট জেনারেশন এনক্লেক্সের যে একটা বই পাওয়া যায় সন্ডার্সের, এটা একটা কিনতে পারেন। আরেকটা বই যেটা আপনার কেনা উচিত, সেটা হচ্ছে যে লিপিন কর্টের কিউএনএ, মানে ওইখানে এনক্লেক্সের যে প্রশ্নগুলো ওইটার আদলে সাজানো আছে। ওই প্রশ্নগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি কি পেয়ে যাবেন, একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার পরীক্ষাগুলো কেমন হয়, প্রশ্নগুলো কেমন হয়। লিপিন কর্টের একটা বই আপনারা কিনে নেবেন। রাশেদুল ইসলাম শুভ দেখতেছে, অভি এডওয়ার্ড আমাদের সাথে আছে, থ্যাংক ইউ সো মাচ অভি, শুভ। তারপর
এমডি আল রিদওয়ান বলতেছে যে লাইভটা যদি আপলোড করে দেওয়া হয় তাহলে ভালো হবে। চেষ্টা করব এটা আমরা আপলোড করে দেওয়ার জন্য। তো আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আসলে আজকে লাইভটা শেষ করতে যাচ্ছি এখনই। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন। আপনারা ছিলেন বলে আমি এতক্ষণ মোটিভেটেড ছিলাম এবং আমি আপনাদের সাথে ছিলাম, আপনারা ছিলেন, তাই এটাই আমার মোটিভেশন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি টুডে। সো আজকের লাইভটা যদিও অনেক লম্বা হয়েছে, তবে আজকে আমি সবকিছু কভার করছি যাতে আপনাদের সুবিধা হয় ডকুমেন্টেড আকারে, যে আপনারা শুধু শুনেছেন এর আগের লাইভটা, কিন্তু কোনো কিছু রেকর্ড রাখতে পারেন নাই, অথবা অনেকে কোনো কিছু বুঝেন নাই যে আসলে কি বলতেছি। এজন্য আমি আজকের লাইভটা একটু ডকুমেন্টেড করে প্রেজেন্ট করলাম, যাতে আপনারা এগুলোর স্ক্রিনশট নিয়ে প্রতিটার স্ক্রিনশটগুলো নিয়ে নিয়ে আপনারা রেখে দিবেন। তারপর আপনারা আমি যেভাবে বলছি প্রয়োজনে আরেকবার দেখবেন, দেখে দেখে আপনারা আপনাদের কাজগুলো করে নেবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।